কিন্তু ওনাকে এভাবে এই হত্যা মামলা দেওয়া, ওনার বিরুদ্ধে জালজালিয়াতের মামলা দেওয়া, এগুলি আসলে আ বা আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাবে। দেখেন আজকে শাহবাগ থানার একটি মামলা 13/8/25 একটা মামলায় উনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। সেই হিসাবে বিজ্ঞ আদালতে ওনাকে আজকে আনা হয়েছিল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ১০ দিন রিমান্ড চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালত প্রসিকিউশনের বক্তব্য শুনে উনি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো এইখানে আজকের যে আসামি উনি হচ্ছেন এবিএম খায়রুল হক। উনি বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি, অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক হিসাবে উনি ৩য় ব্যক্তি এবং উনি দীর্ঘদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে ওনার আমলেই বাংলাদেশে যতগুলো আলোচিত জাজমেন্ট হয়েছে, বিশেষ করে মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য, সেই রায়গুলি প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের হাত ধরেই সেটা হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে উনি রিটায়ার করার পরে উনি আইন কমিশনের দায়িত্ব চেয়ারম্যান হিসেবে উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের আইন সমাজকে শক্তিশালী করার জন্য এবং মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সেই কাজগুলো করে গিয়েছেন। দীর্ঘদিন ওনার প্রজ্ঞা, জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে উনি সেই কাজগুলো করেছেন দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। পরবর্তীতে আজকে দেখেন আজকে একটি মামলায় যে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ২০১১ সালে যে তত্ত্বাবধায়ক সরকারের একটা বাতিলের যে রিটটি হয়েছিল, পরবর্তীতে সেটা একটা জাজমেন্ট হয়েছিল। তার পরবর্তীতে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এটা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে ওনাকে ওনার দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে রায় দিয়েছেন এবং জাজমেন্ট দিয়েছেন এবং জালজালিতে করেছেন, এই হচ্ছে ওনার অভিযোগ। পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার সেটা বাতিল হয়েছে এবং পরবর্তীতে অবজারভেশনে বলা হয়েছিল যে আরও ২টি তত্ত্বাবধায়ক সরকার থাকা যেতে পারে। কিন্তু আমরা মনে করি যে এটা যে এই যে অভিযোগগুলো হয়েছে, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের কোনো অভিযোগ, কোনো সত্যতাই আমরা মনে করি যে এগুলো কোনো সত্যতা নেই। কারণ হচ্ছে এবিএম খায়রুল হক আপনারা জানেন যে অত্যন্ত মানে আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার পরে যে জাজমেন্টগুলো হয়েছিল এবং সবচাইতে যে আলোচিত জাজমেন্টগুলো হয়েছিল এবং দেশের জন্য এবং জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচারের জন্য, সংবিধান সমুন্নত রাখার জন্য এবং সেই জাজমেন্টগুলো উনি দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে ওনার পক্ষে বিপক্ষে এবং সবগুলো তবে এটা থাকে সব জায়গায়। কিন্তু উনি আইনের ভিতরে থেকেই উনি সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ বাংলাদেশের যে সাংবিধানিক ৩য় ব্যক্তি হিসাবে উনি জাজমেন্টগুলো দিয়েছেন। আইনের ভিতরে থেকেই উনি করেছেন। আইনের কোনো ব্যত্যয় হয় বলে বা হয়েছে বলে আমরা সেখানে মনে করি না। কিন্তু ওনাকে আজকে যে মামলায় ৭ দিন রিমান্ড দেওয়া হয়েছে, এই রিমান্ডটাও শুধু উদ্দেশ্যপ্রণোদিত এবং যুক্তিযুক্তভাবে এই আদেশটা হয়েছে কিনা আমরা সেই ব্যাপারেই আমাদের প্রশ্নবিদ্ধ রয়ে যায়। কিন্তু আমরা একটু আশা করব যে বাংলাদেশের প্রধান বিচারপতি উনি একটা সাংবিধানিক পোস্ট, অর্থাৎ বাংলাদেশের ৩য় ব্যক্তি সাংবিধানিক পোস্ট হিসাবে উনি সেই দায়িত্ব রাষ্ট্রের, যেহেতু বাংলাদেশের প্রধান বিচারপতি উনি সেই হিসাবেই উনি ওনার দায়িত্ব পালন করেছেন, উনি কর্তব্য পালন করেছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের আইনাঙ্গনকে উনি যেভাবে যে উজ্জ্বল নক্ষত্র বা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আজকে বাংলাদেশের আইন এবং আইন সমাজের ভিতরে যতগুলো সংস্কার হয়েছে সবগুলোই আজকে এবিএম খায়রুল হক এবং প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি ওনার হাত ধরেই সেটা হয়েছে এবং আমরা আশা করব যে একজন প্রধান বিচারপতি, বাংলাদেশের সাংবিধানিকভাবে ৩য় ব্যক্তি, ওনাকে আপনারা দেখেছেন প্রথম দিন একটি যাত্রাবাড়ী থানার একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ওনাকে সিডব্লিউ মূল্য জেল হাজতে প্রেরণ করেছেন। আশা করব যে আমাদের মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক
যেহেতু আইনের ব্যক্তি, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি শুধু ওনার যে দায়িত্ব এবং কর্তব্য সেদিন সেটা পালন করেছেন। এর এর ব্যত্যয় উনি কোনো ঘটান নাই। এর বাইরেও কোনো ওনার কাজ করার কোনো ক্ষমতা নাই এবং ছিল না। ওনার কর্মের ভিতরে থেকেই ওনার দায়িত্ব কর্তব্য সেদিন পালন করেছেন।